আমি উপন্যাসী। উপন্যাসিক বললে সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখে টাকা রোজগার করি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশা। তবে পেশা বুঝি আর চলে না। বাড়িতে এত লোকজনের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এসব সামলাতে সামলাতে প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম একখানা উপন্যাস না লিখে আর কলকাতা ফিরবো না। বিদেশে নিশ্চয়ই এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সোজা চলে গেলুম ঝাঁঝরা জংশনে। সেখানে ছোটখাটো একটা বাংলো ভাড়া নিল। সকাল আর বিকেলে বেরিয়ে যাই। দুপুর আর সন্ধ্যাবেলা কেটে যায় উপন্যাস লিখে। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ ছাড়া মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও ৩-৪ জনের সঙ্গে আমার অল্প ঘনিষ্ঠ বন্ধুত্ব হল। তাদের মধ্যেই একজন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। তারপর থেকেই তিনি ঝাঁঝায় এসে বাস করছে। তার সন্তানাদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিস্টান। আমার আর এক বন্ধুর নাম অমূল্য বাবু। এই ভদ্রলোকের বয়স হবে বছর ৫০। তিনি কলকাতার এক কলেজে প্রফেসর ছিলেন। এখন অবসর নিয়ে এখানে বসে লেখাপড়া করে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পর জীবের কি অবস্থান হয় তা প্রায়ই শোনা যায় ওনার মুখে। এখানকার রেলের গোবিন্দ বাবুর সঙ্গেও পরিচয় হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর প্রাণান্তেও তিনি অমূল্যবাবুর বাড়ির পথ মারায়। পাছে তাকে পেয়ে ২-৪টে ভূতের গল্প না শুনিয়ে দেয়। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছি। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিশাচের অস্তিত্ব আছে কিনা। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল আর একালেও আছে। আমি জিজ্ঞাসা করলুম পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন প্রেত আত্মাদের আমাদের মতন দেহ নেই, এটা তুমি জানো। স্বল্পতায় মারা গিয়েছে। আপনি কি বলতে চান পিশাচরাই তার মৃত্যুর কারণ? অমূল্যবাবু বললেন অনেক সময় হতেও পারে আবার নাও হতে পারে। এমন সময় মিসেস কুমুদিনী এসে উপস্থিত হলেন অমূল্যবাবুর বসার ঘর। ঢোকেই তিনি একখানা চেয়ারে বসে হাসতে হাসতে বললেন কিসের গল্প হচ্ছে শুনি? আমি বললুম অমূল্যবাবু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ও ভূতের গল্প বুঝি? তা বেশ বেশ, ভূতের গল্প শুনতে আমার বেশ ভালো লাগে। অমূল্য বাবু, আমাকে একটা ভয়ঙ্কর ভূতের গল্প বলুন না। অমূল্যবাবু বললেন বেশ ভয়ানক ভূত কাকে বলে তা তো আমি জানি না, তবে আজ আমি পিশাচের কথা বলছিলাম বটে। মিসেস কুমুদিনী কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন আচ্ছা অমূল্য বাবু, পিশাচের কথা আপনি সত্যি বিশ্বাস করেন? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন বিশ্বাস করি। শুধু তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেও পিশাচের উৎপত্তি হয়েছে। আমি চমকে অমূল্যবাবুর দিকে তাকালাম। কুমুদিনীরও ভয়ে মুখ লাল হয়ে গেল, কিন্তু সেই ভাবটা সামলে নিয়ে তিনি বললেন আপনার এমন গাঁজাখড়ি ধারণার কারণ কি শুনি? অমূল্যবাবু স্থিরভাবে বললেন সম্প্রতি এখানে রক্ত স্বল্পতার হার বড়ই বেড়ে চলেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায়। কুমুদিনী হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন তো
অমূল্য বাবু, আপনি একটা পিশাচকে বন্দি করে দেখান না। সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না। অমূল্য বাবু সেখান থেকে সেদিন আস্তে আস্তে এই প্রমাণটা ভালোভাবেই পেলি। সন্ধ্যার অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে তাকিয়ে আছে। বাবু প্রতিদিন আমার বাসায় এসে চা পান করত। বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি। এমন সময় দেখলুম ডাক্তার গোবিন্দ বাবু হঠাৎ গোবিন্দবাবুকে বললেন, ডাক্তার, ঝাঁঝাইয়া তো অ্যানিমিয়ার বাড়াবাড়ি কেন বলতে পারো? গোবিন্দবাবু বললেন, না, এই রোগের এত বাড়াবাড়ি দেখে আমিও আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস চৌধুরীর মালির ছেলেকে আমি চিনি। ওর নাম গদাধর। ও প্রতিদিন আমাকে ফুল দিতে আসে। 3 দিন আগেও আমি তাকে দেখেছি। আর তুমি বলছো এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও একবার গদাধরকে গিয়ে দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলো যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলেই সেখানে গিয়ে হাজির হলি। ঘরের এক কোণে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। পাশেই গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে। তাকে দেখেই বোঝা যাচ্ছে মৃত্যুর আর বেশি দেরি নেই। বাবু পরীক্ষা করে দেখে চুপি চুপি আমাদের বললেন, আজকে রাতটা বোধ হয় কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। গদাধরের দিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গা দেখিয়ে ডাক্তার বলে, ডাক্তার, এটা কিসের দাগ? গোবিন্দবাবু বললেন, ওটা একটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর কিছু কামড়েছে বোধ হয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বড় মালি বলল, বাবু, গিন্নিমা। গদাধরকে বড় ভালোবাসে, ঠিক নিজের ছেলের মতো। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্য ওনার রাতে ঘুম নেই, দিনে বিশ্রাম নেই বাবু। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, এখানে ওর ঠিক মতো দেখাশোনা হচ্ছে না। ওকে আমি বাড়ি নিয়ে যাব। ডাক্তার, আমার রেলের কুলি 2-4 জনকে ডাকো। গদাধরকে তারা এক্ষুনি আমার বাড়ি নিয়ে চলুন। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি তা আমরা বুঝতে পারলুম না। রোগ হয়েছে রুগীর দেহে, বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিল। আমাদের দেখে নেমে এসে বিস্মিত স্বরে তিনি বললেন, কি ব্যাপার, গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়ি। এখানে গদাধরের ঠিক মতো আর দেখাশোনা হচ্ছে না। কুমুদিনী 2 চোখে ক্রোধের ভাব ফুটে উঠে আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনাদের যা ভালো মনে হয় আপনারা করুন। গদাধরের আরাম হলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না। তারপর থেকেই মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে আসা হুড়মুড় করে বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে আচমবিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানালা শ্বাসের ওপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক শব্দ করছে। প্রথমটা ভাবলুম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান বেগে বৃষ্টি পড়ছে, বাস ডাকছে।
ও ঝড় বইছে। এই দুর্যোগের সময় কে জানালার শ্বাসের ওপরে আওয়াজ করবে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আমি আবারও শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তখনই শ্বাসের উপরে আবার শব্দ হলো। আমি আবারও ধর্মড়িয়ে বিছানার উপরে উঠে বসলাম। আর তো কোনো সন্দেহ নেই, কে এলো? এই বন জঙ্গলের দেশে ঝড় বাদলের রাতে কে আমার ঘরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলে বালিশের তলে রোজই একটা টর্চ রেখে দিই। টপ করে টর্চটা হাতে নিয়ে জেলে জানালার ওপর ফেললো। সেই তীব্র আলোয় দেখলো জানালার কাছে দাঁড়িয়ে আছে এক অবয়ব নারী মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি লম্বা লম্বা কালো চুল, এবং সেই চুলের পাকে পাকে এসে সারা মুখখানি তার আচ্ছন্ন করে রেখেছে। আগুনের মতন জ্বলছে তার বিস্ফারিত চোখ দুটি। আলো রেখার থেকে ছায়ামূর্তিটা সাত করে সরে গেল। এটা কি দুঃস্বপ্ন? ভয়ে আলোটা নিভিয়ে দিয়ে বিছানার উপরে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। আর সারা রাত ঘুমোতে পারলাম না। খালি মনে হতে লাগলো এই বুঝি এক অবয়ব নারী মূর্তি জানালার আরশি ভেঙে ঘরের ভেতরে ঢুকে আসবে।